খোকন ফিল্মস চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বলার সুযোগ তুমি দিয়েছো আমাকে, ফোন ধরার সাথে সাথেই তুমিই কথা বলা শুরু করলে। আচ্ছা, ওই ডায়রিয়া টুকু ওই মাইরা কোথায়? আপনার সাথে আছে নাকি? আবির তিশার কথা শুনে বুঝতে পারে তিশার খুব জ্বলছে মাইরার জন্য। কেন? মাইরার কথা জানতে চাইছো কেন? এমনি জাস্ট বললাম আর কি। আচ্ছা, তুমি কি কোনোভাবে জেলাস ফিল করছো মাইরা আমার সাথে আছে বলে? জেলাস? আমি কেন জেলাস ফিল করব? আমি অনেক ভালো মেয়ে, বুঝলেন? তাই কাউকে আমি জেলাস করি না, বুঝলেন? তা তো বুঝতেই পারছি কার কতটুকু জেলাস ফিল হচ্ছে। ভালো হয়েছে, বুঝতে পেরেছেন। এখন সবাইকে দাওয়াত করেন ওই খুশিতে। তিশা ফোনটা কেটে দেয়। পাগলি একটা, আমি বুঝতে পারছি তুমি তো আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছ। এখন শুধু আমার তোমাকে ধরার পালা। তিশা বুকে হাত দিয়ে বসে আছে। আবিরের সাথে মায়েরা যখনই কথা বলে কেন জানি তিশার সবকিছু অস্থির হয়ে যায়। তৃষা রে, তুই গেছিস ওই বজ্জাটার প্রেমে, তুই সত্যিই পড়ে গেছিস। সন্ধ্যার সময় কলিং বেলের আওয়াজ পেতে তিশা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই তিশা অবাক হয়ে যায়। তিশা একদমই প্রস্তুত ছিল না আবিরের পাশে মায়েরাকে দেখার জন্য। আবির আর মায়েরা ভেতরে ঢোকে। ও এখানে কেন? আজ থেকে আমি এখানে থাকবো। আমি জানতাম তুই এমন কিছু একটা করবি, তার জন্যই আগে থেকে সব কথা মনে ভিড়িয়ে সাজিয়ে রেখেছি। এখন শুধু বলার অপেক্ষা। হ্যাঁ, তুমি এখানে থাকতে পারো। আসলে এত বড় বাড়িতে আমরা মাত্র কয়েকজন থাকি, তাই আমি ভেবেছিলাম যদি কোনো আশ্রিতাকে এখানে এনে রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন তো তুমিই চলে এসছো, তাই এখন আর কোনো আশ্রিতার প্রয়োজন নেই। হোয়াট? তুমি কি বলতে চাইছো? মায়েরা প্লিজ কিছু মনে করো না, ও ওভাবে বলতে চাইনি। তিশা, কি সব আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে কথা আমি কখন বললাম? যা বলছি সব তো ঠিকই বলেছি। আবির তাড়াতাড়ি করে একজনকে ডেকে বলে মায়েরাকে রুমটা দেখিয়ে দেওয়ার জন্য। তিশা, তুমি এসব কি বলছিলে? তুমি জানো ওকে? ও বড় লোকের একমাত্র মেয়ে। বড়লোক না ছাই, যদি বড়লোক হতো তাহলে এখানে এসে উঠতো না, কোনো হোটেলে গিয়ে উঠতো, কারো বাড়িতে এভাবে উঠতো না, বুঝতে পেরেছেন? তিশা, তুমি পাগল হয়ে গেছো, ঘরে চলো। মায়েরা উপরে দাঁড়িয়ে থেকে তিশার সব কথা শোনে। এত বড় অপমান করলে আমাকে তুমি, তাই তো এই অপমানের প্রতিশোধ তো আমি ঠিকই তুলবো। তিশা, তুমি আমাকে চিনো না, তোমার কিভাবে 12টা বাজাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাতে সবাই একসাথে বসে ডিনার করছে। মায়েরা আপু, তুমি তো আগের চেয়ে বেশি কিউট হয়ে গেছো। তাই বুঝি? কিউট না ছাই, শকচুনি একটা। আচ্ছা মায়েরা আপু, এবার তাহলে তুমি বিয়েটা করে নাও, বুঝলে? ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, এবার তোমার বিয়ে করার পালা। হ্যাঁ নীরব, আমি তো বিয়ে করবই। তার আগে আমার পথ থেকে একটা বড় কাঁটা সরাতে হবে। মানে? না, কিছু না। জানি তো তুই আমাকে কাটা বলছিস, কোনো সমস্যা নেই। আমি যখন তোর কাটা তাহলে তুইও আমার কাটা। আর এই তৃষা জানি কি করে কাটা সরাতে হয়। আজ থেকে কাটা সরানো শুরু করলাম। খা না, খা, আরো বেশি করে খা। খুব শখ না আমার বরকে বিয়ে করার? একটু পরেই মজার টের পাবি। নাম তো আমি তোকে ডায়রিয়া দিয়েছি, এবার তো তোর সত্যি সত্যি ডায়রিয়া হবে। আচ্ছা, আমার হয়ে গেছে, আমি এবার আসি। ঘরে পা রাখতেই ঔষধের কাজ শুরু হয়ে গেছে। উফ, এই সিনটা মিস করা হবে না। আচ্ছা, আমরা খাওয়া শেষ করে আসি। মায়েরা ঘরে ঢুকে বিছানাতে বসতেই পেট মোচড় দিয়ে ওঠে। মায়েরা তাড়াতাড়ি পেটে হাত রাখে। আহ, কি হলো আমার? এটা এত ব্যথা করছে কেন হঠাৎ? মায়েরা তাড়াতাড়ি করে দৌড়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পরেই মায়েরা ওয়াশরুম থেকে বের হয়। একটু শান্তি পেলাম। মায়েরা আবার বিছানাতে বসতে যাবে, সাথে সাথে আবার পেট মোচড় দিয়ে ওঠে। মায়েরা আবার দৌড় দিল ওয়াশরুমে। তিশা তো জানালার ফাঁক দিয়ে মায়েরা সব কাণ্ড দেখছে আর মুখ টিপে হাসছে।
পেট খারাপের ঔষধ তাহলে ভালোই কাজে দিয়েছে। ভাগ্যিস ওনার ফেভারিট স্যুপে ঔষধটা মিশিয়ে দিয়েছি, তা না হলে হয়তো এমন বিনোদন সত্যি মিস করতাম। যাই, এখন কি একটু ঘুমাই, সারাদিন অনেক পরিশ্রম গেছে আমার। আবির সোফাতে বসে কাজ করছে। আবির তিশার দিকে তাকিয়ে দেখে তিশা মুচকি মুচকি হাসছে। তা দেখে আবিরের একটু সন্দেহ হলো। তিশা, কি হয়েছে? কি হবে, কিছু হয়নি তো। তাহলে তুমি এভাবে হাসছো কেন? আমার ইচ্ছে তাই আমি হাসছি। কোনো সমস্যা আপনার? আবির আর কিছু না বলে তিশা গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। ব্যাপারটা কি? এভাবে মহারানী হাসছিল কেন? কিছু কি অঘটন ঘটিয়েছে নাকি? জিজ্ঞেস করব? না বাবা, যদি পাগলি আবার খেপে যায়। অন্যদিকে মায়েরা হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। মায়েরা খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। এসি থাকা সত্ত্বেও মায়েরা ঘামছে। মায়েরা উঠে বসে রাগে মায়েরা চোখ মুখ লাল হয়ে গেছে। মায়েরা রাগে বালিশটা মেঝেতে ছুঁড়ে মারে। কাজটা তুমি ঠিক করলে না তিশা, একদম না। তুমি ইচ্ছে করে আমার এই অবস্থা করেছো, তাই না? এবার তুমি দেখো আমি তোমার কি অবস্থা করি। আমার সাথে লাগতে এসেছো না, এবার দেখো তোমার জন্য কি কি অপেক্ষা করছে। সকালে মায়েরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। মায়েরা একটা বাটিতে তেল নিয়ে নিচে নামে আর কিচেনে যায়। কিচেনে কিছুক্ষণ থেকে মায়েরা সিঁড়ির কাছে এসে সিঁড়ির উপরে তেল ফেলে দেয়। এবার দেখি তুমি কি করে বাঁচো। মায়েরা তাড়াতাড়ি করে আবার কিচেনে চলে যায় আর আড়াল দেখে সিঁড়ির দিকে তাকিয়ে আছে তিশা কখন নামবে। প্রায় কিছুক্ষণ পরে তিশা নামে। তিশা প্রথম কয়েক সিঁড়ি ভালো করেই আসে, কিন্তু নিচের সিঁড়িতে পা রাখতেই তিশা সিঁড়ি থেকে পড়ে যায়। তিশার চিৎকার শুনে তাড়াতাড়ি করে আবির নিচে আসে। তিশাকে নিচে পড়ে থাকতে দেখে আবির দৌড়ে তিশার কাছে যায়। তিশা সিঁড়ি থেকে পড়ার সাথে সাথেই জ্ঞান হারায়। তিশা, তিশা, কথা বলো তিশা। আবির সিঁড়ির কাছে গিয়ে দেখে তেল পড়ে আছে। সিঁড়িতে তেল পড়ে থাকতে দেখে আবির রাগে সবাইকে ডাকে। আবির তিশাকে কোলে তুলে নিয়ে সোফাতে শুইয়ে দেয় আর ডক্টরকে ফোন করে। এখানে তেল ফেলে রেখেছে কে? বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে সিঁড়িতে তেল পড়ে থাকে কি করে? কি হলো, জবাব দাও। ভাইয়া তুমি শান্ত হও, হয়তো কেউ ইচ্ছে করে ফেলেনি বলে হয়তো সিঁড়িতে তেল পড়ে গেছে। এমন সময় মায়েরা হাতে করে একটা কাপড় নিয়ে এসে বলে, আবির কি হয়েছে, ভাবে চিৎকার করছো কেন? আসলে ভাবি সিঁড়ি থেকেই পড়ে গেছে। কি? তিশা কি তেলের উপর পা রেখে পড়ে গেছে? আমি কাপড় আনতে আনতে তিশা সিঁড়ি থেকে পড়ে গেছে। মানে? আসলে আবির, আমি মাথায় তেল দেওয়ার জন্য তেল গরম করে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাত থেকে তেলটা পড়ে যায় গরম থাকার কারণে। আর তেলটা মোছার জন্য কাপড় আনতে গিয়েছিলাম, আর এসে দেখি তিশা সিঁড়ি থেকে পড়ে গেছে। আই এম সরি আবির, আমি বুঝতে পারিনি আমার এই ভুলটার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। আরে মায়েরা আপু, তুমি তো আর ইচ্ছে করে ফেলোনি, তাই প্লিজ নিজেকে দোষ দিও না। এটা একটা অ্যাক্সিডেন্ট, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা আমি ইচ্ছে করে করেছি যাতে তিশার হাত পা ভাঙে। কিছুক্ষণ পরেই ডাক্তার এসে তিশাকে চেক আপ করে। ডক্টর, তিশা ঠিক আছে তো? হ্যাঁ, উনি ঠিক আছে, কিন্তু ওনার হয়তো ডান পাটা ফুলে যেতে পারে আর হাত পা ভাঙেনি, তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। আর আমি ব্যথার কিছু ঔষধ দিয়ে যাচ্ছি, এগুলো ব্যথা কমাতে হেল্প করবে। আবির তিশাকে কোলে তুলে নিয়ে ঘরে শুইয়ে দেয়। প্রায় আধা ঘন্টা পর তিশার জ্ঞান ফেরে। তিশা চোখ খুলে তাকিয়ে দেখে বিছানাতে। তিশা বিছানা থেকে উঠতে চায়, কিন্তু উঠতে পারছে না ব্যথা থাকার কারণে। আবির তিশার জ্ঞান ফিরতে দেখে তিশার কাছে যায়। তিশা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি কি একটু দেখে শুনে হাঁটাচলা করতে পারো না? যদি আজকে একটু দেখে চলে হাঁটাফেরা করতে, তাহলে তেলের উপর পা রাখতে না আর সিঁড়ি থেকেও পড়তে না। তুমি বুঝতে পারছো, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? কিছু হয়নি তো আমার। আর সিঁড়িতে তেল কোথা থেকে আসলো? আসলে মায়েরা তেল গরম করে মাথায় দিতে চেয়েছিল, আর সিঁড়িতে উঠতে গিয়ে গরমের জন্য হাত থেকে তেলটা পড়ে যায়। ও,
আচ্ছা শোনো, আমি আইস ব্যাগে বরফ রেখে দিয়েছি। তুমি আস্তে আস্তে করে ফজলা পাতে বরফটা লাগাবে, তাহলে হয়তো পায়ের ফোলাটা কমবে। আর আমি একটু অফিস থেকে ঘুরে আসি, আর তোমার ব্রেকফাস্টটা আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। নিজের খেয়াল রেখো, কেমন? আবির চলে যাওয়ার সাথে সাথে মায়েরা তিশার ঘরে আসে। কেমন আছো তিশা? দেখতে পারছো না আমি কেমন আছি, নাকি তুমি চোখে দেখতে পারো না? আসলে আমি চোখে ঠিকই দেখতে পাই, কিন্তু তুমি দেখতে পাও না, তার জন্যই তো তেলে পা রেখে পড়ে গিয়েছো। তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না, যাতে আমি সিঁড়ি থেকে পড়ে যাই? ওয়াও, তুমি তো খুব বুদ্ধিমান। বুঝে গেলে যে এই কাজটা আমি ইচ্ছে করে করেছি। তোমার মতো মেয়েরা কি করতে পারে তা আমার ভালো করে জানা আছে। আমারও জানা আছে তুমি কি করতে পারো। তুমি আমাকে কালকে রাতে ওয়াশরুমে দৌড়ানি দিয়েছো, তাই তোমাকে সিঁড়ি থেকে ফেলে দিলাম, আর আমার প্রতিশোধও নেওয়া হয়ে গেল, তাই না? আর রইল আবির, ওকে তো আমি নিজের করবই, আর ও নিজে তোমাকে ওর জীবন থেকে সরে যেতে বলবে। না, উনি আমাকে ভালোবাসেন, উনি আমাকে কোনো দিনও নিজের জীবন থেকে চলে যেতে বলবেন না। ওকে, দেখা যাবে। তুমি তোমার মতো করে চেষ্টা করো, আর আমি আমার মতো করে চেষ্টা করি, দেখি কার হয় আবির। এবার আমি আসি, আমাকে অফিসে যেতে হবে। এই মাইরা ডায়রিয়া কিভাবে নিজেকে? কোনো সিনেমার হিরোইন আমার স্বামীকে কেড়ে নেবে না। ঠিক আছে, দেখা যাবে তুই কি করে ওনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিস। আমিও দেখব। আবিরকে কেড়ে নেওয়ার আগেই আমি ওকে নিজে করে নিব। প্রায় 10 দিন পর তিশা সুস্থ হয়। এই 10 দিন তিশা মায়েরাকে খুব জ্বালিয়েছে। আবিরকে দিয়ে সব সময় আবিরের কোলে উঠে তিশা হাঁটাচলা করত, আর তা দেখে মায়েরা রাগে ফায়ার হতো। এই 10 দিনে আবিরেরও একটু সমস্যা দেখা দিয়েছে। কেন যেন আবিরের মাঝে মাঝে মাথা ব্যথা আর মাথা ঘোরে। আবির অফিসে বসে কাজ করছে, এমন সময় মায়েরা আবিরের কেবিনে আসে কফি নিয়ে। আবির, তোমার কফি। এখন আমি কফি খাবো না মায়েরা, তুমি নিয়ে যাও। আবির, আমি তোমার জন্য এত কষ্ট করে কফিটা করে আনলাম, আর তুমি বলছো খাবো না? তাহলে তো আমার কষ্টটাই বিফলে চলে যাবে। আচ্ছা দাও, আমি খাচ্ছি। খাও আবির, খাও, না হলে তো আমার কাজ হাসিল হবে কি করে? আজকেই তো শেষ ডোজ, এক চুমুক খাওয়ার পরেই কাজ শুরু হয়ে যাবে। তিশা, তোমার সময় শেষ হয়ে আসছে, আর আমার সময় শুরু হবে জাস্ট আর কয়টা দিন। আবির কফিটা শেষ করার আগেই আবির নিজের মাথা চেপে ধরে ব্যথার কারণে। মায়েরা তা দেখে আবিরের কাছে দৌড়ে যায়। আবির, কি হয়েছে তোমার? কেন জানি আজকে মাথা ব্যথাটা বেড়ে গেছে। মানে, তোমার মাথা ব্যথা বেড়ে গেছে মানে? আমার অনেক দিন ধরেই মাথা ব্যথা, আর মাথাটা ঘুরছে। কি বলছো আবির তুমি? আমাকে কথাটা এখন বলছো? তোমাকে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, নীরবকে ডাক দিব। না না মায়েরা, ওকে ডাক দিও না। ও যদি জানে খুব চিন্তা করবে আমার জন্য। তাহলে কি করব? তুমি বরং আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও। তোমাদের ফ্যামিলি ডাক্তারের কাছে নিয়ে যাব? ফ্যামিলি ডক্টর না, ওনার কাছে যাওয়া যাবে না। কিন্তু কেন আবির? তাহলে তুমি কোন ডক্টরের কাছে যাবে? আবির খুব কষ্ট করে কথা বলছে। আমি জানি আমার কোনো বড় ধরনের অসুখ হয়েছে, তাই আমি চাই না ডক্টর আঙ্কেল আমাকে চিহ্নিত হোক, তাই অন্য কোনো ডক্টরকে দেখাতে হবে। কিন্তু তাহলে কোন ডক্টরের কাছে যাব? তোমার কোনো পরিচিত ডক্টর আছে? আমাকে তার কাছে নিয়ে যাও। বাহ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। ঠিক আছে, কিন্তু প্লিজ মায়েরা, আমি চাই না আমার এই বিষয়টা আর কেউ জানতে পারুক, বিশেষ করে তিশা। ঠিক আছে আবির, আর কেউ জানবে না। তুমি এখন চলো, আর বের হওয়ার সময় খুব স্বাভাবিক আচরণ করবে, কারণ কেউ যদি বুঝতে পারে তুমি অসুস্থ, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তুমি রেডি হয়ে নাও, আমি ডক্টরকে ফোন করে বলি সব কিছু রেডি রাখার জন্য। ওকে।
মায়েরা একটু দূরে গিয়ে ডক্টরকে ফোন করে বলে, সব কিছু রেডি করা আছে তো? আর মনে থাকে যেন কোনো ভুল যেন না হয়। যদি কোনো ভুল হয় তাহলে তো বুঝতেই পারছেন আপনার সাথে কি হবে। আর আমার আবিরের কোনো সমস্যা হবে না তো? না ম্যাম, এটা এই ওষুধটা কোনো সমস্যা করবে না। খাওয়া বন্ধ করে দিলেই এই ওষুধটা আর কোনো কাজ করবে না। ওকে, তাহলে আমি আসছি। মায়েরা আর আবির অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। আবির, আমি গাড়ি ড্রাইভ করছি, তুমি গাড়ি ড্রাইভ করতে পারবে না। মায়েরা গাড়ি ড্রাইভ করছে আর আবির মাথায় হাত চেপে ধরে বসে আছে। আবির, আর একটু সহ্য করো, আমরা প্রায় চলে এসেছি। হঠাৎ করেই আবিরের ফোনটা বেজে ওঠে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে তিশা ফোন করেছে। আবির ফোনটা রিসিভ করে। হ্যালো, কোথায় আপনি? আমি একটু কাজে বের হয়েছি। বাড়িতে কখন আসবেন? ঠিক বলতে পারছি না। একটু তাড়াতাড়ি আসবেন বাড়িতে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনি আগে বাড়িতে আসুন, তারপর তো দেখতেই পারবেন। ঠিক আছে। আবিরের গলা ধরে আসছে কথা বলতে। আপনার কি কিছু হয়েছে? কই না তো। না মানে আপনার গলার আওয়াজটা আজকে একটু অন্যরকম লাগছে। আচ্ছা তিশা, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তো এখন অফিসে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতেই দেখা হবে। হুম। কি বলছিল তিশা? কিছু না। তুমি না বললেও আমি জানি তিশা তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেবে। অবশ্য আমি এই সারপ্রাইজের কথা শুনেছি তিশার মুখে কারোর সাথে কথা বলতে, কিন্তু আবির জানো, তুমি হয়তো জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে। এদিকে তিশা লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। কিভাবে আজকে আবিরকে ওর মনের কথাটা বলবে। আবির ডক্টরের কাছে যায়। ডক্টর কিছু টেস্ট করতে বলে আবিরকে। আবির ডক্টর দেখিয়ে অফিসে ফিরে আসে। আবির, আমার খুব টেনশন হচ্ছে, না জানি কি রিপোর্ট আসে। রিপোর্ট কখন আসবে? বলেছিলে তো সন্ধ্যায় পাঠাবে। রিপোর্ট যাই আসুক না কেন, ওটা যেন অন্য কারোর হাতে না পড়ে। তাই তুমি প্লিজ ওদেরকে ফোন করে বলে দাও যেন রিপোর্টটা অন্য কারোর হাতে যেন না দেয়। চিন্তা করো না, আমি সব সামলে নেব। এমন সময় মায়েরার কাছে ফোন আসে। মায়েরা ফোনটা রিসিভ করে। হ্যাঁ, আমি এখানেই আসছি, রিপোর্ট এসে গেছে, আমি গিয়ে নিয়ে আসি। মায়েরা নিচ থেকে রিপোর্ট আনতে যায়। সবকিছু ঠিক আছে তো? জি ম্যাম, সবকিছু ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন যাও। কিছুক্ষণ পরেই মায়েরা রিপোর্ট নিয়ে আবিরের কেবিনে আসে। আবির, রিপোর্ট। কি এসেছে রিপোর্টে? সবকিছু ঠিক আছে তো? মায়েরা রিপোর্ট খুলে দেখে, এমন একটা ভাব করে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। আবির, কি এসেছে রিপোর্টে দেখি। আবির মায়েরার হাত থেকে রিপোর্টটা নিয়ে যা দেখে তাতে আবিরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আবির ধপ করে সোফাতে বসে পড়ে। আবির কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। চোখ দুটো লাল হয়ে গেছে আবিরের। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মায়েরা আবিরের কাছে যায়। আবির প্লিজ, তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে তিশার কি হবে? তিশা, আমি তিশাকে কি বলবো? মায়েরা, ওকে আমি কি বলবো? আমি ওর সাথে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, আর খোদা আমার সাথে এমন করলো কেন? মায়েরা, কেন এমন করলো? মায়েরা আবিরকে জড়িয়ে ধরে। আবির, সব কিছু ঠিক হয়ে যাবে, প্লিজ একটু ধৈর্য ধরো। আবির মায়েরার কাছ থেকে সরে যায়। কিচ্ছু ঠিক হবে না। আমার জন্য তিশার জীবনটা নষ্ট হয়ে যাবে। না, আমি তিশার জীবন নষ্ট হতে দেব না। ওকে আমি আমার এই অভিশপ্ত জীবন থেকে সরিয়ে দেব। আমিও তো সেটাই চাই আবির। আবির, তুমি এসব কি বলছো? চিকিৎসা করলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। এটাই আমার লাস্ট স্টেপ। আবির হাঁটু গিরে বসে কান্না শুরু করে দেয়। এইদিকে তিশা অপেক্ষা করছে আবির কখন আসবে। আবির অফিসে বসে আছে মাথায় হাত দিয়ে। আবির বাড়িতে যাবে না? আমি বাড়িতে গিয়ে কি বলবো? তারপরও তিশার এই ব্যাপারটা জানার অধিকার আছে আবির। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মায়েরা।
আমি তিশাকে আস্তে আস্তে সব খুলে বলবো। কিন্তু আবির, তুমি ভেবে দেখো, যখন তিশা এই বিষয়টা জানতে পারবে তখন কি তিশা এটা সহ্য করতে পারবে? আবির মায়েরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। প্রায় রাত 11:30টার দিকে আবির বাড়ি আসে। আবির নিজের ঘরে ঢুকে অবাক হয়ে যায়। সারা ঘর ফুলে ভর্তি, চারিদিকে ছোট ছোট মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোতে সারা ঘরটা উজ্জ্বল হয়ে আছে। একটু পরেই তিশা আড়াল থেকে বের হয়ে আসে। আবির তিশাকে দেখে চমকে ওঠে। তিশাকে মোমবাতির আলো আর চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। তিশা একটা গোলাপি কালারের শাড়ি পরেছে, চোখে ঘন কালো কাজল, চুল বাতাসে উঠছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, মুখে হালকা মেকআপ। এই হালকা সাজে তিশাকে ভীষণ সুন্দর লাগছে। আবির তিশার দিকে চোখ ফেরাতেই পারছে না। আবিরের এমন তাকানো দেখে তিশা ভীষণ লজ্জা পায়। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। এসব কে করেছে? আমি করেছি। আপনার পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? কিন্তু এসব হঠাৎ করেছে কেন? আপনি কি সত্যি বুঝতে পারছেন না আমি এসব কেন করেছি? আমি এসব করেছি কারণ আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে নিজের করে পেতে চাই। তিশা নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলে। আবির তিশার এই ভালোবাসার কথা শুনে প্রায় কান্না করে দেয়। কিন্তু আবির নিজের মনকে শক্ত করে ফেলে আবার। তিশা ভেবেছিল হয়তো এই কথাগুলো বলাই আবির ওকে এসে জড়িয়ে ধরবে, কিন্তু আবির তিশাকে এসে জড়িয়ে ধরেনি। তিশা আবিরের দিকে তাকিয়ে বলে, আপনি খুশি হননি আমার বলা কথাগুলো শুনে? তুমি অনেক দেরি করে ফেলেছো তিশা। মানে আমি তোমাকে আর ভালোবাসি না তিশা। কি বললেন? আপনি আর আমাকে ভালোবাসেন না? না, বাসি না। আমি তোমাকে একটুও ভালোবাসি না। তাহলে এতদিন আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন? হ্যাঁ। না, আমি আপনার কথা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। তিশা আবিরের কলার ধরে কান্না করতে করতে বলে, কেন কেন আপনি এমন করলেন আমার সাথে? কি মজা পেলেন আমার সাথে এমন করে? কেন করলেন? মেয়েদের মন নিয়ে খেলা করতে খুব ভালো লাগে না আপনার? তুমি আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে, তাই না? আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। যখন আমি থাকতে চাইতাম না তখন আপনি আমাকে জোর করে ধরে রাখতেন, আর এখন আমি যখন থাকতে চাইছি আপনি আমাকে চলে যেতে বলছেন। হ্যাঁ, তুমি চলে যাও, তাতে তোমারই ভালো হবে। আমার সাথে থেকে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তিশার হাত নিজের কলার থেকে ছাড়িয়ে বলে, না, আমি যাব না। আমি বুঝতে পেরেছি ওই ডায়রিয়া নিশ্চয়ই আপনাকে কিছু করেছে, তাই না? আমাকে কেউ কিচ্ছু করেনি। তুমি আমার জীবন থেকে চলে যাও তিশা, চলে যাও। আবির এই কথাটা বলেই ঘর থেকে বের হয়ে যায়, কারণ আবির আর বেশিক্ষণ থাকলে হয়তো দুর্বল হয়ে যাবে। তিশা কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। তিশা রাগে বিছানার সব ফুল নিচে ফেলে দেয়, আর অন্য একজন তিশার এমন অবস্থা দেখে মুখে হাসি ফুটে ওঠে। ওই অন্য একজন আর কেউ না, মায়েরা। তিশা সারা ঘর এলোমেলো করে মেঝেতে বসে আছে আর ফুপিয়ে কান্না করছে। আবির দরজার আড়াল থেকে দাঁড়িয়ে তিশাকে দেখছে। তিশার এমন অবস্থা দেখে আবিরের বুকটা ফেটে যাচ্ছে। আবির তিশার কাছ থেকে যে কথাটা শুনতে চাইতো, সেই ভালোবাসার কথাটা শোনার পরেই আবির তিশাকে জড়িয়ে ধরতে পারল না। আবির তিশার এমন অবস্থা সহ্য করতে না পেরে এখান থেকে চলে যায়। অন্যদিকে মায়েরা দরজা বন্ধ করে খুশিতে নাচতে থাকে। মায়েরার ইচ্ছে যে পূরণ হলো, আবির তিশাকে নিজে ওর জীবন থেকে চলে যেতে বলেছে। মায়েরা ফোন বের করে একজনকে ফোন করে। হ্যালো, তোমার কাজ এখন শেষ, তাই তুমি যত তাড়াতাড়ি পারো এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাও, কারণ আমি চাই না তোমার জন্য আমার প্ল্যানটা নষ্ট হয়ে যাক, আর তুমি তোমার টাকা সময় মতো পেয়ে যাবে। মায়েরা ফোনটা কেটে দিয়ে একটা হাসি দেয়। তিশা বেবি, এখন তুমি কি করবা? সব শেষ হয়ে গেল। আবির যে তোমাকে আর ভালোবাসে না, এখন আবির শুধু আমাকেই ভালোবাসবে। মায়েরা এই কথাটা বলেই জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে আবির ছাদের উপরে বসে একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে। আই এম সরি জান, আই এম সরি।
আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি আজকে আমার জন্য তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তার জন্য যে তোমাকে আমার থেকে দূরে ঠেলে দিতে হবে। জানি এটা করতে আমার খুব কষ্ট হবে, কিন্তু তারপরও আমি এই কাজটা করব তোমার ভালোর জন্য। তোমার জীবনটা আমি সুন্দর করে সাজিয়ে রেখে যাব, খুব সুন্দর করে। আবির ছাদ থেকে নেমে ঘরে গিয়ে দেখে তিশা কান্না করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। আবির বিছানার ছাদে চেঞ্জ করে দিয়ে তিশাকে বিছানাতে শুইয়ে দেয়। আবির তিশার দিকে এক নজরে তাকিয়ে থাকে। আবির কিছুক্ষণ তিশার দিকে তাকিয়ে তিশার কাছ থেকে চলে আসতে চাইলে তিশার চুলের সাথে আবিরের ঘড়িটা আটকে যায়। আবির অনেক চেষ্টা করে, কিন্তু তিশার চুল থেকে নিজের ঘড়িটা খুলতে পারে না। তাই বাধ্য হয়ে আবির হাত থেকে ঘড়িটা খুলে তিশার কাছেই রেখে দেয়। আবির চলে যাবার আগে তিশার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, সরি জান, পারলে আমাকে ক্ষমা করে দিও। আবির এই কথা বলে চলে যায় ঘর থেকে। নিচে গিয়ে কিছু কাজের লোককে পাঠায় ঘরটা পরিষ্কার করার জন্য। আবির সাথে এটাও বলে দেয় যেন তিশার ঘুম না ভাঙে, তাই আস্তে আস্তে কাজ করার জন্য। ড্রয়িং রুমের সোফাতেই আবির শুয়ে পড়ে। মায়েরা উপর থেকে সব কিছু দেখে একটা হাসি দেয়। ভোরে নীরব লন্ডন থেকে ফিরেছে দেশে। অফিসের কাজ শেষ করে, কিন্তু এয়ারপোর্টে আবিরকে দেখতে না পেয়ে নীরব একটু কষ্ট পায়। কথা ছিল নীরবকে নিতে আবির আসবে। ভাইয়া কোথায়? আসলে স্যারকে ফোন করেছি কিন্তু ধরছে না। কি ফোন ধরছে না মানে? আমি প্লেনে ছিলাম, তাই জন্য ভাইয়াকে ফোন করতে পারিনি, কিন্তু ভাইয়া ফোন ধরছে না। আচ্ছা, আগে বাড়ি চলুন। তিশা চোখ মেলে তাকিয়ে দেখে ও বিছানাতে শুয়ে আছে। আমি তো নিচে ছিলাম, বিছানাতে আনলো কে? তিশা চুলে হাত দিতেই দেখে আবিরের ঘড়ি। তিশার বুঝতে বাকি রইল না কে ওকে বিছানাতে এনেছে। তিশা তাকিয়ে দেখে ঘরটা গোছানো। কেন আমার সাথে এমন করছেন? কেন? আপনি যদি আমাকে ভালো নাই বাসেন তাহলে আমাকে নিয়ে এত চিন্তা কেন করেন? আমি কি দোষ করেছি যে আপনি আমাকে বারবার শাস্তি দিচ্ছেন? কিন্তু আমি ওই শেষ দেখে ছাড়বো। যে মানুষটা গতকাল পর্যন্ত ভালোবাসার কথা বলে আমার কানের পোকা নাড়িয়ে ফেলতো, সেই মানুষটা আর কয়েকটা ঘন্টার মধ্যে কি করে এমন ঘটালো যে আমাকে ভালোই বাসে না? ওই মাইরা নিশ্চয়ই কিছু করেছে, ওকে তো আমি দেখে নিব। কিন্তু উনি কোথায়? ঘরে তো নেই, তাহলে কোথায় গেল? তিশা নিচে গিয়ে দেখে আবির সোফাতে শুয়ে আছে। উনি এখানে ঘুমিয়েছিলেন সারা রাত? আমাকে কি এতটাই ঘৃণা করেন উনি যে আমার সাথে এক ঘরে থাকতে পারবেন না? মনে মনে বলে তিশার কথাগুলো। তিশা এক পা করে আবিরের দিকে এগিয়ে যায়। আবিরের কাছে গিয়ে সাথে সাথে কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দে আবিরের ঘুম থেকে উঠে পড়ে। আবির চোখ মেলে তাকিয়ে দেখে তিশা। আবির তিশার মলিন মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, একদিন কান্না করে মেয়েটার চেহারার কি হাল করেছে, না জানি বাকি দিনগুলোতে ও কি করবে। খোদা, তুমি কেন আমাকে এত বড় একটা পরীক্ষার মধ্যে ফেললে? কেন? আবার কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দে আবির ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আবির সোফা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে নীরব। ভাইয়া তোমার কি হয়েছে? আমাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে না? আমাকে আমার ছোট ভাইটাকে ছেড়ে চলে যেতে হবে? এটা আমি কি করে সহ্য করব? কি করে? আমি না হয় সহ্য করে নেব, কিন্তু নীরব নীরব কি করে সহ্য করবে? ও কি করে সহ্য করবে এটা? ভাইয়া কি হলো? কোথায় হারিয়ে গেলে? সরি ভাই, আমার এমন ভুল হবে না। এবার থেকে তোকে আমি সব সময় এয়ারপোর্ট থেকে নিয়ে আসব। প্রমিস করছো তো? এবার তুই ফ্রেশ হয়ে নে। নীরব চলে যায় তিশা আবিরের পাশে। এসে দাঁড়াতেই আবির তিশাকে না দেখার ভান করে চলে যায়। তাতে তিশার খুব কষ্ট হয়, কিন্তু তার থেকে বেশি কষ্ট পাচ্ছে আবির। আবির কোনোদিন ভাবতেও পারেনি যে তিশাকে এভাবে কষ্ট দিতে হবে। উনি আমার সাথে কেন এরকম করছেন? কেন? এমন সময় মায়েরা আসে তিশার কাছে। কি হলো আবির?
ইগনোর করছে তোমাকে, এটা তো হওয়ারই ছিল। মানে? আসলে কি বলো তো তিশা, আবির তোমাকে দেখে মোহে পড়ে গিয়েছিল। আবিরের মতো এত বড় লোক ছেলে তোমাকে কি করে ভালোবাসতে পারে বলো? এটা জাস্ট মোহ ছিল, তোমার প্রতি কোনো ভালোবাসা না, বুঝলে? আর এখন তোমার প্রতি যে মোহটা ছিল সেটা কেটে গেছে, তাই এখন তোমাকে ওর জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে, ঠিক যেমন অকেজো জিনিস ছুঁড়ে ফেলে দেয় তার মতো। আমি তোমার কথা বিশ্বাস করি না, বুঝলে? আর তুমি কি করে জানলে যে উনি আমাকে ইগনোর করছে? তার মানে এর পেছনে নিশ্চয়ই তোমার কোনো হাত আছে। হাত আছে কি নেই সেটা তোমাকে বলার কোনো রুচি নেই আমার, বুঝলে? মায়েরা কথাটা বলে এখান থেকে বের হয়ে যায়। তিশাও দৌড়ে ঘরে গিয়ে দেখে আবির রেডি হচ্ছে। আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? আবির কোনো কথা বলছে না। কি হলো? আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? এত সকালে আপনি কোথায় যাচ্ছেন? যেখানেই যাই না কেন তোমাকে বলার কোনো ইচ্ছে নেই আমার। আর তোমার যদি কমন সেন্স থাকতো তাহলে তুমি বুঝতে পারতে যে আমি কোথায় যাচ্ছি। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? প্লিজ তিশা, আমাকে বিরক্ত করো না। আবির ঘর থেকে বের হতে যাবে, সাথে সাথে তিশা বলে ওঠে, আপনি নাস্তা করবেন না? না। আবির এই কথাটা বলেই ঘর থেকে চলে যায়। আবির যে আর সহ্য করতে পারছে না এই কষ্ট। তিশার এত কাছে থেকেও তিশার কাছে যেতে পারছে না আবির। তার জন্যে আবির না পেরে বাড়ি থেকে বের হয়ে যায়। আবির অফিসে বসে আছে, দুই হাত দিয়ে মাথা ধরে। এমন সময় মায়েরা আবিরের কেবিনে আসে। আবির, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আবির, আমাকে কিছুদিনের জন্য লন্ডনে যেতে হবে, তাই এখন তোমাকেই সবকিছু সামলাতে হবে। ঠিক আছে। আর তিশার ব্যাপারে কি ভেবেছো আবির? এখনো কিছু ভাবিনি। ঠিক আছে আবির, আমি এখন আসি। তবে সব সময় মনে রেখো, তিশাকে কিন্তু তোমার ইগনোর করে চলতে হবে, যাতে ও তোমাকে ঘৃণা করে, তোমার জীবন থেকে চলে যেতে পারে, আর তাতেই তিশার ভালো হবে। কি করে আমি ওকে ইগনোর করব মায়েরা? কি করে? ওর ওই চেহারাটা দেখলেই আমি হারিয়ে যাই ওর মাঝে। তাহলে কি করে আমি ওকে ইগনোর করব? আমি আর পারছি না মায়েরা। আবির, তোমাকে শক্ত থাকতে হবে, অন্তত তিশার ভালোর জন্য। আবির, আমি এখন আসি, আমার দেরি হয়ে গেছে। তিশা আবিরকে ফোন করে সারাদিনে অনেকবার, কিন্তু আবির তিশার ফোন একবারও ধরেনি। এত বড় সাহস! সারাদিনে একবারও ফোন ধরলো না আমার। হ্যাঁ, ওই ডায়রিয়া চলে যাওয়ার পরেও কি জাদু করে রেখে গেল কে জানে। এত বড় সাহস, সারাদিনে একবারও ফোন ধরলো না। ওই ডায়রিয়া চলে যাওয়ার পরেও কি জাদু করে রেখে গেল যে আমাকে এখন দু চোখেও দেখতে পারে না। আগে তো কত ভালোবাসতো, তখন তো আমি ওনাকে ইগনোর করতাম, আর এখন আমি ওনাকে ভালোবাসি আর উনি আমাকে ইগনোর করছে। মানলাম আমি ভুল করেছি, তাই বলে এভাবে আমাকে ইগনোর করবে? আজকে তো আমাকে জবাব দিতেই হবে, না হলে খবর আছে ওই আবির রহমানের। কি পেয়েছেটা কি আমাকে? খেলার পুতুল যে ইচ্ছে হলে রাখলো আর ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলে দিল। আবির রাত 12টার দিকে বাড়িতে ফেরে। তিশা আবিরের জন্য অপেক্ষা করতে করতে মেঝেতে বসে বিছানাতে মাথা হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। আবিরের গাড়ির শব্দ শুনে তিশা জেগে যায়। আবির ঘরে ঢুকতেই তিশাকে সজাগ দেখে অবাক হয়ে যায়। আবির ভেবেছিল তিশা হয়তো ঘুমিয়ে যাবে, তার জন্যই বাড়িতে দেরি করে ফিরেছে। তিশা আবিরের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি হলো, ভেতরে আসবেন না নাকি ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকবেন? আবির চুপচাপ ঘরের ভিতরে ঢোকে। তিশা আবিরের সামনে গিয়ে দাঁড়িয়ে দুই ভ্রু নাচিয়ে বলে, কি সমস্যা আপনার? আমার আবার কি সমস্যা হবে? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো সমস্যাতে আছেন। কি সমস্যা হচ্ছে বলুন। তিশা, প্লিজ আমাকে বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। তিশার মেজাজটা বিগড়ে যায় আবিরের কথা শুনে। এই যে মিস্টার আবির রহমান, যখন আপনি আমাকে বিরক্ত করতেন তখন তো আপনার খুব ভালো লাগতো, তাই না? এখন আপনার কেন ভালো লাগছে না আমার বিরক্ত? আপনি আমাকে কি পেয়েছেন? কোনো খেলনা? যখন ইচ্ছে তুলে ঘরে সাজিয়ে রাখবেন, আবার যখন ইচ্ছে ডাস্টবিনে ফেলে দেবেন। তিশা আবিরের কলার চেপে ধরে। আপনাকে আজকে বলতেই হবে কি এমন হলো যে আপনি আমাকে আর ভালোই বাসেন না। তিশা,
প্লিজ আমাকে ছাড়ো, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? আগে তো আপনার কাছে আসলে ঠিকই ভালো লাগতো, তাহলে এখন কেন ভালো লাগছে না আমাকে? কেন কেন আপনি আমাকে কষ্ট দিচ্ছেন? যখন আপনাকে ভালোবাসতে শুরু করলাম তখনই আপনি আমাকে এভাবে ইগনোর করা শুরু করলেন কেন? তিশা প্লিজ আমাকে ছাড়ো। ঠিক আছে, ছেড়ে দিছি। তিশা আবিরের কলার ছেড়ে দেয়। আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, কারণ আবির আর এসব নিতে পারছে না। আপনি হয় আজকে আমাকে বলবেন কেন আপনি আমাকে ইগনোর করছেন, আর না হয় আমি নিজেকে শেষ করব। এখন আপনি বেছে নিন আপনি কি করবেন। আবির তিশার দিকে ফিরে তাকিয়ে দেখে তিশা গলাতে ছুরি ধরে আছে। আবিরের তো প্রাণ যায় যায় অবস্থা তিশার এমন অবস্থা দেখে। তিশা এসব কি করছো তুমি? ছুরিটা ফেলে দাও, না হলে গলাতে লেগে যাবে। লেগে যাক, তাতে আপনার কি? আপনি তো আর আমাকে ভালোবাসেন না, তাই আমি মরি বা বাঁচি তাতে আপনার কোনো যায় আসে না। তিশা এমন পাগলামো করো না, দেখো ছুরিটা গলাতে লেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। হয়ে যাক সর্বনাশ, তাতে আমার কোনো যায় আসে না। তিশা এমন করো না। তাহলে আমাকে বলুন আপনি কেন আমার সাথে এমন করছেন? কেন আমাকে এভাবে আপনি ইগনোর করছেন? তিশা তোমার গলাতে লেগে গেছে, দেখো রক্ত বের হচ্ছে। একদম কাছে আসবেন না আপনি, তাহলে কিন্তু আমি ছুরি চালিয়ে দিব। না তুমি এটা করতে পারো না। ঠিক আছে, করব না। তাহলে বলুন আমাকে আপনি কেন আমার সাথে এমন করছেন? তিশা তুমি সহ্য করতে পারবে না শুনলে। আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনার ইগনোর আমি সহ্য করতে পারবো না। প্লিজ আমাকে বলুন দয়া করে, প্লিজ। ঠিক আছে আমি বলছি, কিন্তু তুমি বলার সাথে সাথে ছুরিটা ফেলে দেবে। ফেলে দিব। আবির যা বলে তা শুনে তিশার হাত থেকে ছুরিটা পড়ে যায়। তিশার হাত পা সব অবশ হয়ে আসছে, নিজেকে আর শক্ত করে রাখতে পারছে না। তিশা ধপ করে বিছানাতে বসে পড়ে। আবির তিশার কাছে তাড়াতাড়ি গিয়ে রুমাল বের করে তিশার গলা চেপে ধরে ছুরির আঘাতে তিশার গলা থেকে রক্ত বের হচ্ছে। তিশা তুমি কি পাগল হয়ে গেছো? আপনি আপনি কি বলেন এই মাত্র? আপনার ব্রেন ক্যান্সার হয়েছে মানে? তুমি যা শুনছো তাই সত্যি। না, আমি আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে কথা বলছেন, যাতে আমি আপনার জীবন থেকে চলে গেলে মায়াকে বিয়ে করতে পারেন। তিশা আস্তে কথা বলো, তোমার গলাতে চাপ পড়লে রক্ত পড়া বন্ধ হবে না। চাপ পড়ুক, আপনি আগে বলুন আপনি যা বলছেন সেটা মিথ্যে কথা। না তিশা এটাই সত্যি, আমি আর বাঁচবো না, বাঁচলেও আর হয়তো বা 1 মাস। তাই তোমাকে বলছি তিশা তুমি আমার জীবন থেকে চলে যাও, গিয়ে নতুন করে তোমার এই সুন্দর জীবনটাকে শুরু করো। কি বললেন আপনি? হ্যাঁ তিশা তুমি চলে যাও, তাতে তোমারই ভালো। আপনি আমার সাথে মজা নিচ্ছেন তাই না? আপনি ভাবলেন কি করে আমি এখান থেকে চলে যাব? কিছুতেই না। আর রইল এই মরার ব্রেন ক্যান্সার, আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতেই হবে তিশা, কারণ এটাই সত্যি। ঠিক আছে, তাহলে রিপোর্টগুলো দেখান আমাকে। রিপোর্ট তো এখন আমার কাছে নেই, অফিসে আছে। আচ্ছা, কোন ডক্টরের কাছে গিয়েছিলেন আপনি? মায়েরা নিয়ে গেছে ওর চেনা ডক্টরের কাছে। ঠিক আছে, তাহলে আমিও আপনাকে কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি আপনাকে আমার মতো করে চিকিৎসা করব। আপনি কিছুতেই আমাকে রেখে চলে যেতে পারেন না, কারণ আমাদের কাহিনী এখনো পূর্ণ হয়নি। তিশা আমিও চাই না তোমাকে ছেড়ে চলে যেতে, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমি মরতে চাই না তিশা, মরতে চাই না। আবির তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবকিছু ঠিক করে দেব, সবকিছু। আমি জানি এটা ওই মায়েরা ডাইনির কাজ, ওর জন্য এসব হচ্ছে। ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। সারা রাত আবির তিশাকে জড়িয়ে ধরেছিল। সকালে তিশা আর আবির ফ্যামিলি ডক্টরের কাছে যায়। তিশা আমার খুব ভয় করছে। আরে ভয় পাবেন না, আমি জানি আপনার কিছু হয়নি। এতটা জোর দিয়ে তুমি কি করে বলছো? আমার বিশ্বাস আছে আমার ভালোবাসার উপরে, তাই আপনার কিছু হবে না। আবিরকে সব টেস্ট করে। 1 ঘন্টা পর টেস্টের রিপোর্ট আসে। ডক্টর আঙ্কেল
আমার রিপোর্টে কি এসেছে? আবির, তুমি তো একেবারে সুস্থ, তোমার কোনো ব্রেন ক্যান্সার হয়নি। আর এই রিপোর্টগুলো মিথ্যে, তুমি সম্পূর্ণ সুস্থ। হোয়াট? এই রিপোর্টগুলো সব ভুয়া? হ্যাঁ আবির, এগুলো সব মিথ্যে। ডক্টর আঙ্কেল, সত্যি বলছেন আপনি? কি যে বলো মা, আমি 25 বছর ধরে ডাক্তারগিরি করছি, আর আমি ভুল করব সেটা কি করে হয় মা? তার মানে ওই ডক্টর নকল ছিল? কিন্তু আবির, তোমাকে এসব রিপোর্ট কোন ডাক্তার দিল? আঙ্কেল, আমি আপনাকে পরে সব খুলে বলবো। এখন আমাকে যেতে হবে। তৃষা, চলো। কোথায় যাব? কথা না বলে তাড়াতাড়ি চলো। আবির গাড়ি তাড়াতাড়ি ড্রাইভ করে যায় যে জায়গাতে মায়েরা ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু আবির ওখানে পৌঁছে গিয়ে দেখে কোনো ডক্টর নেই, বরং এখানে একটি মুদির দোকান। আবিরের বুঝতে আর বাকি রইল না কে এসব করেছে। কি হলো? আমরা এখানে কেন এসেছি? গাড়িতে ওঠো। হুম। তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আবার একটু অফিসে যেতে হবে। কিন্তু দিশা, তুমি বুঝতে পারছো আমাকে কত বড় একটা শক খেতে হয়েছে এই দুদিনে? এর তো আমি শেষ দেখে ছাড়বো। কে বা কারা কেন আমার সাথে এমন করেছে। তাই তুমি এখন বাড়িতে যাও, আর আমি তাড়াতাড়ি ফিরে আসব আমার জানের কাছে। আবির তিশার কপালে একটা কিস করে। আবির তিশাকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে যায়। মায়েরা কেন এটা করলো আমার সাথে? এতে ওর কি স্বার্থ লুকিয়ে আছে? কি স্বার্থ? আর ওই ভুয়া ডাক্তারের কোনো হদিশই পেলাম না। আবির মায়রাকে ফোন করে। হ্যালো মায়েরা। হে আবির, বলো সবকিছু ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু আবার ঠিকও নেই। মানে? মানে তুমি কবে ফিরছো? আসলে আমি এখানে সবকিছু সামলাতে পারছি না। বুঝতেই তো পারছো আমার যে কি অবস্থা। আমি কালকেই ফিরছি আবির, তোমাকে টেনশন করতে হবে না। আর আবির, তুমি কি তিশাকে কিছু বলেছো? কি বলবো? না মানে তোমার ওই ব্রেন ক্যান্সারের কথা। না, বলি এখনো। তুমি বলো না এই কথাটা আবির তিশাকে। তুমি বরং তিশাকে ইগনোর করো, তাহলেই ও তোমার জীবন থেকে সরে যাবে এমনিতে। ঠিক আছে, আমি এখন রাখছি। বাই। তার মানে মায়েরা ইচ্ছে করে এসব করেছে। ওর কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি, তিশাকে আমার জীবন থেকে সরানো ওর মেন টার্গেট। কিন্তু মায়েরা, তুমি যে ধরা পড়ে গেছো, তোমার এই প্ল্যান সফল হবে না। সন্ধ্যা থেকে তিশার সাথে আবিরের আর যোগাযোগ হচ্ছে না। তাতে তিশার মেজাজটা গরম হয়ে যায়। ওনার এত ভাব কেন? কি ভাবে কি নিজেকে? এখন তো জানতে পেরেছে যে ওনার কিছু হয়নি, তাহলে এখন আমাকে ইগনোর করছে কেন? তিশা আলমারি খুলে দেখে একটা প্যাকেট। তিশা প্যাকেটটা হাতে নিয়ে দেখে প্যাকেটের উপরে একটা কাগজ, যেটাতে লেখা, এটা পড়ে তাড়াতাড়ি নিচের ঠিকানাতে চলে আসো, তোমার জন্য অপেক্ষা করছি। আর নিচে ড্রাইভার অপেক্ষা করছে তোমার জন্য, ও তোমাকে আমার কাছে পৌঁছে দেবে। তিশা তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে রেডি হয়ে নেয়। তিশা আজকে নিজেকে পুরোপুরি আবিরের জন্য সাজাচ্ছে। তিশা আয়নাতে নিজেকে দেখে লজ্জায় লাল হয়ে যায়। 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলে। তিশা রেডি হয়ে নিচে গিয়ে দেখে গাড়ি দাঁড়িয়ে আছে। তিশা গাড়িতে উঠে আবিরের ঠিকানাতে আসে। তিশা গাড়ি থেকে নেমে অবাক হয়ে যায় বাগান বাড়িটা দেখে। চারিদিকে ফুলের গাছে ভরা। তিশা গেট খুলে ঢুকে মাটিতে তাকিয়ে দেখে ফুলের লাইন। তিশা ফুলের লাইনের উপর দিয়ে হেঁটে যায়। তিশা বাড়ির ভিতরে ঢুকে দেখে সব কিছু অন্ধকার। তিশা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আবিরের ছোঁয়া পেয়ে তিশার ভয়টা দূর হয়। ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। তিশার কানে ফিসফিসি বলে। তাতে তিশা সারা শরীর শিহরিত হয়ে ওঠে। কিছুক্ষণ পরেই সারা ঘর আলোতে ভরে ওঠে। তিশা চারিদিকে তাকিয়ে দেখে সুন্দর করে ঘরটা সাজানো। ঘরের ঠিক মাঝখানে একটা টেবিল রাখা, যেটার উপরে রাখা আছে কাপল ডিনার সেট। কিন্তু এই দিকে আবির তো তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কালো শাড়িতে তিশাকে ভীষণ সুন্দর লাগছে। চোখে ঘন কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ।
গলাতে ছোট্ট একটা নেকলেস, দুহাতে কালো ছুরি, চুলগুলো ছাড়া যা বাতাসে খেলা করছে। বাতাসের কারণে তিশার পেটের শাড়িটা সরে গেছে, যেটা আবিরকে তিশার দিকে আরো বেশি টানছে। তিশা আবিরের দিকে তাকিয়ে দেখে আবির ওর দিকে তাকিয়ে আছে, যা দেখে তিশা ভীষণ লজ্জা পায়। গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। এসব কি? তিশার কথায় আবিরের ঘোর কাটে। এইসব আমার মিষ্টি বইয়ের জন্য। আবির তিশাকে ধরে নিয়ে চেয়ারে বসায়। এবার বলো, সারপ্রাইজটা পছন্দ হয়েছে? ভীষণ। ঠিক আছে, তাহলে খাও। আর এই লুডুসটা আর পায়েসটা কিন্তু আমি নিজ হাতে রান্না করেছি। নাই বুঝি? হুম। তা ওগুলো রান্না করার জন্য এত সময় কোথায় পেলেন? বইয়ের জন্য একটু সময় বের করে নিতে হয়। আচ্ছা, এবার তুমি খাও। হুম। তিশা নুডলস মুখে দিতেই চোখগুলো বড় বড় করে ফেলে। কি হলো, কেমন হয়েছে? খুব মজা হয়েছে। ইচ্ছে করছে তো সবটা খেয়ে নি। ঠিক আছে, তাহলে আমাকে একটু দাও। না না না, আপনাকে খেতে হবে না, আমি সবটা খাবো। আবির মনে মনে চিন্তা করে তিশা নুডলস আবিরকে কেন খেতে দিচ্ছে। তার মাঝে অবশ্যই কোনো ব্যাপার আছে। আবির তিশার কাছ থেকে ইচ্ছে করে নুডলসের বাটিটা নিয়ে আবির নুডলস মুখে দেয়। নুডলস মুখে দিতেই আবিরের যাই যাই অবস্থা। আবির তাড়াতাড়ি করে নুডলস মুখ থেকে ফেলে দেয়। ছি, কি বাজে খেতে! আর তুমি বলছো খুব মজা হয়েছে। আপনি এত কষ্ট করে আমার জন্য রান্না করেছেন, আর সেটা কি করে খারাপ বলি বলুন তো? তারপরও তোমার বলার দরকার ছিল। এখন যদি তোমার শরীর খারাপ হয় তাহলে কি হবে বলো তো? আরে কিচ্ছু হবে না আমার। না, জানি এই পায়েসটা খেতে কেমন হয়েছে। সব তো আমি ইউটিউব দেখে বানিয়েছি, তারপরও ভালো হয়নি। আচ্ছা, আমি পায়েসটা খেয়ে দেখি। এই না না, তোমাকে খেতে হবে না, আমি খাচ্ছি। আবির ভয়ে ভয়ে একটু পায়েস মুখে দিতে থুতু মেরে ফেলে দেয়। ছি, কি লবণ! মনে হচ্ছে সব লবণ আমি পায়েসে দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি যেটা পারেন না সেটা করতে গিয়েছেন কেন বলুন তো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি আমার রান্নার স্বাদ দেখে। আবির তিশা ডিনার করে ঘরে যায়। তিশা ঘরে ঢুকে তো ভীষণ অবাক হয়। সারা ঘর তিশার পছন্দের সব ফুল দিয়ে সাজানো। গোলাপ, বেলি, রজনীগন্ধা ফুলের সুবাসে সারা ঘর মেতে উঠেছে। তিশা সব ফুলের ঘ্রাণ নিচ্ছে প্রাণ ভরে। আর এইদিকে আবির দরজা লাগিয়ে তিশাকে এসে পেছন থেকে জাপটিয়ে ধরে। হঠাৎ করে আবির তিশাকে ধরাতে তিশা ভয় পেয়ে যায়। আবিরের ছোঁয়াতে তিশার শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে। জান, জায়গাটা পছন্দ হয়েছে? তিশার কানের কাছে আবির ফিসফিসিয়ে বলে কথাটা, তাতে যেন তিশা আরো পাগল হয়ে যাচ্ছে। তিশার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গলা শুকিয়ে আসছে। আবির তিশার কাঁধে নিজের মুখ রাখে। তোমাকে আজকে নিজের করে পেতে চাই, সেই পাওয়ার অধিকারটা কি তুমি আজকে আমাকে দেবে? তিশার নীরবতা দেখে আবির বুঝতে পারে তিশার মনে কি চলছে। আবির শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরে। তিশা আবিরের হাতের উপর নিজের হাত রাখে। আবির তিশার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তিশার ঘাড়ে ডিপলি কিস করে। তিশা নিজের শাড়ি আঁকড়ে ধরে। আবির তিশাকে নিজের দিকে ফিরায়। তিশা লজ্জায় নিজের দিকে তাকিয়ে আছে। তিশা তো লজ্জায় লাল, নীল, গোলাপি সব হয়ে গেছে। আবির তিশার থুতনি ধরে তিশার মুখ উপরে তোলে। তিশা চোখ বন্ধ করে আছে। আবির তিশার কপালে কিস করে। তিশা চোখ মেলে তাকায়। আবির তিশার মুখের উপর পড়ে থাকা চুল সরিয়ে দেয়। আবিরের নজর যায় তিশার গোলাপি ঠোঁটের দিকে। আবির আস্তে আস্তে করে তিশার ঠোঁটের দিকে এগিয়ে যায়। তিশাকে কিস করতে যাবে, সাথে সাথে জোরে একটা বাজ পড়ে, যেটাতে তিশা ভয় পেয়ে আবিরকে জড়িয়ে ধরে। আবিরের বুকে মুখ লুকায়। আবিরও তিশাকে জড়িয়ে ধরে। জান, ভয় পেও না, আমি আছি তো। আবির তিশাকে আচমকা কোলে তুলে নিয়ে তিশাকে বিছানাতে রেখে আবির ঘরের সব জানালা বন্ধ করে দেয় বাইরে বৃষ্টি হওয়ার কারণে।
আবির তিশার কাছে এসে বসে। আমাদের এখন বাড়িতে যাওয়া দরকার। আবির তিশার ঠোঁটে আঙুল রেখে বলে, শ্শ্, আজকে কোনো কথা হবে না। আজকে শুধু ভালোবেসে ভালোবাসাকে পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছি। প্লিজ এখন আর আমাকে কষ্ট দিও না। অনেক দিন সহ্য করেছি, কিন্তু এখন আর পারবো না সহ্য করতে। আবির তিশাকে বিছানাতে শুইয়ে দেয়। তিশা নিজের চোখ বন্ধ করে রাখে। দিশা জানে আজকে আবির ওকে এক সুখের রাজ্যে নিয়ে যাবে, যে রাজ্যে শুধু ভালোবাসা আর ভালোবাসা আছে। আবির তিশার গলাতে মুখ গুজে গলাতে কিস করতে থাকে। তিশা আবিরের মাথা আঁকড়ে ধরে। আবির নিজের পুরো আঙ্গুল দিয়ে তিশার ঠোঁট স্লাইড করে। তিশা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। আবির তিশার হাত চেপে ধরে। তিশাও আবিরের মাথা আঁকড়ে ধরে। প্রায় কিছুক্ষণ পরে আবির তিশার কাছ থেকে দূরে সরে আসে। তিশা তো লজ্জায় লাল হয়ে গেছে। আবির একটা মুচকি হাসি দিয়ে তিশার ঠোঁট ছোট্ট করে আবার কিস করে। আবির তিশাকে নিজের উপরে তুলে নিয়ে তিশার ব্লাউজের ফিতেগুলো খুলে দিয়ে তিশাকে আবার ওর নিচে ফেলে দেয়। আবির তিশার বুক থেকে শাড়ির আঁচলটা সরাতেই তিশার সারা শরীর অন্যরকম একটা শিহরণে ভেসে যায়। রাত যতই বাড়ছে ততই আবির তিশাকে নিজের করে নিচ্ছে। এক এক করে সব আবরণ সরে যাচ্ছে। আবির আর তিশার ভালোবাসার এই সুন্দর রাতটা সাক্ষী হয়ে রয়ে গেল এই বৃষ্টি আর দূর আকাশের ওই চাঁদটা। সকালে দুটো উন্মুক্ত দেহ একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তিশার ঘুম ভেঙে যায় আগে। তিশা আবিরের দিকে তাকিয়ে থেকে আবিরের কপালে কিস করে উঠে আসতে চাইলে আবির তিশাকে টান দিয়ে নিজের বুকে এনে ফেলে। এতে তিশা ভীষণ অবাক হয়। আপনি এতক্ষণ জেগেছিলেন? হুম। তাহলে না উঠে এভাবে ঘুমের ভান করে শুয়েছিলেন কেন? যদি ঘুমের ভান করে না শুয়ে থাকতাম তাহলে সকাল সকাল বইয়ের কাছ থেকে আদর পেতাম বলো? আচ্ছা ঠিক আছে, ছাড়ুন, আমাকে উঠতে হবে। আর একটু থাকো না কাছে। সারা রাত অনেক জ্বালিয়েছিলেন, এবার ছাড়ুন। আবার একটু জ্বালাই? এই একদম না। আবির তিশাকে জোরে আবার লিপ কিস করে ফেলে। তিশা আবিরের কাছ থেকে খুব কষ্ট করে মুক্তি পেয়ে উঠে দাঁড়ায়। এটা আপনি কি করলেন? কি করলাম? আপনি ব্রাশ না করে আমাকে কিস করলেন। ছি, আপনি আসলে একটা বাজে। তিশা এই কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। যা বাবা, ব্রাশ না করে কিস করলে কি এমন ক্ষতি হলো রে বাবা? আবির আর তিশা ব্রেকফাস্ট টেবিলে বসে নাস্তা করছে। হঠাৎ করেই তিশা যা বলে ওঠে তাতে আবির বিষম খেয়ে ফেলে। আচ্ছা, আমরা কয়টা বেবি নিব? তুমি কয়টা নিতে পারবে সেটা বলো। আপনি বলুন। 7টা নেব। এটা একটু বেশি হয়ে যায় না আমার জন্য? আগেরকার দিনে প্রত্যেক ঘরে 10টা 12টা করে বাচ্চা থাকতো, বুঝলে? আর এই তুলনায় 7টা কিছুই না, বুঝলে? ঠিক আছে, তাহলে 7টাই নিব। 3টা ছেলে আর 4টা মেয়ে। না, 7টাই মেয়ে, ছেলের দরকার নাই। কেন? ছেলেরা বেশি চিল্লাচিল্লি করে, বুঝলে? মেয়েরা শান্ত থাকে। ও, কিন্তু ছেলে মেয়ে হওয়া তো আর আমাদের উপর নির্ভর করে না। যদি ছেলে হয়ে যায় তাহলে? তাহলে আর কি, তাদের লালন পালন করব। আচ্ছা, আমাদের 7টা বাচ্চার কি কি নাম রাখবো? ইনি, মিনা, টিনা, রিনা, জিরা, ইরা, বীরা এইসব রাখবো। ছি, এসব নাম একদম সুন্দর না। কেন? সুন্দরী তো। না না, এগুলো রাখবো না। ঠিক আছে, তাহলে তুমিই নাম রাখো। হঠাৎ করেই আবিরের ফোনটা বেজে ওঠে। আবির তাকিয়ে দেখে মায়েরা ফোন করেছে। কে ফোন করেছে? মায়েরা? কি ওই ডাইনিটা ফোন করেছে? দিন আমার কাছে ফোনটা, দিন। ওকে এমন ধুলাই দিব আজকে। তিশা, শান্ত হও, আমি কথা বলছি। আর কথা বলার সময় একটা কথাও বলবে না, ঠিক আছে? মায়েরা বলো। আবির, কোথায় তুমি? আমি তোমার বাড়িতে এসে দেখি তুমি বাড়িতে নেই। কোথায় আছো তুমি? আসলে মায়েরা বাড়িতে ভালো লাগছিল না, তাই একটু বের হয়েছি। আবির তিশাকে বাড়িতে দেখতে পাচ্ছি না। ও কি চলে গেছে এই বাড়ি ছেড়ে? এই নিয়ে তোমার সাথে মুখোমুখি কথা বলি। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো।
কি বললো ওই ডাইনিটা? তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমরা একটু পরেই বের হব। ঠিক আছে। এইদিকে মায়েরা তো মহা খুশি তিশাকে বাড়িতে না দেখতে পেয়ে। অবশেষে আমার প্ল্যান সফল হলো। কিছুক্ষণ পরেই আবির বাড়িতে একা ঢোকে। মায়েরা আবিরকে দেখে আবিরকে জড়িয়ে ধরে। মায়েরা, কি হচ্ছে এসব? আমাকে ছাড়ো। আবির, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? কিভাবে কথা বলছি? আমি তোমার সাথে যেভাবে কথা বলার দরকার আমি সেভাবে এখনো কথা বলিনি তোমার সাথে, বুঝলে? মানে তুমি কি ভেবেছিলে আমি কিছু জানতেই পারবো না তুমি কি কি করেছো সে বিষয়ে? তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? আবির, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না, তাই না? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আবিরের চিৎকার শুনে নীরব ঘর থেকে বেরিয়ে নিচে আসে। তিশাও একটু পরে বাইরে থেকে বাড়ির ভিতরে ঢোকে। মায়েরা তিশাকে দেখে অবাক হয়ে যায়। কি ডায়রিয়া, অবাক হচ্ছ আমাকে দেখে? অবাক হওয়ারই কথা। তুমি কি ভেবেছিলে আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাব? তা কি করে হয় বলো? আমি তো আমার স্বামীকে ভালোবাসি। তার মানে তুমি সবকিছু জেনে গেছো আবির? হ্যাঁ, আমি সব কিছু জেনে গেছি। তুমি তোমার ভুয়া রিপোর্টগুলো তোমার কাছেই রাখো। আবির মায়েরার মুখের উপর ভুয়া রিপোর্টগুলো ছুঁড়ে মারে। আর এইদিকে নীরবের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। নীরব মেঝে থেকে রিপোর্টগুলো তুলে দেখতে থাকে। তুমি এতটা নীচ আমি ভাবতেও পারি না মায়েরা। মায়েরা আবিরের কাছে যায়। আবির, আমি তোমাকে খুব ভালোবাসি, তার জন্য আমি এমন করেছি, যাতে তুমি তিশাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে পারো। তুমি ভাবলে কি করে আমি যদি তিশাকে আমার জীবন থেকেও সরিয়ে দেই তাহলে তোমাকে টেনে নেব? কোনোদিনও না, কোনোদিনও আমি এই কাজটা করতাম না, কোনোদিনও না। আবির প্লিজ, আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। প্লিজ মায়েরা, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে বিপদে ফেলার আগেই তুমি আমার বন্ধু, তাই তোমাকে আমি কিছু করতে পারছি না। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তাকে যে আমি কি করতাম তা তুমি কল্পনাও করতে পারছো না। আর একটা, এরপর যদি কোনোদিন তুমি তিশার ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি আমার আসল রূপটা দেখবে। আবির এই কথা বলে ঘরে চলে যায়। আবির, আমার কথাটা শুনো। এই ডায়রিয়া, তো কি বলেছে শুনতে পাসনি? তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হ। কাজটা তুমি ঠিক করলে না তিশা, এর মাসুল তো তোমাকে দিতেই হবে। আরে যা যা, তোর মতো ডায়রিয়া কি করতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। মায়েরা বাড়ি থেকে বের হয়ে যায়। নীরব আবিরের কাছে যায়। ভাইয়া, নিচে এতক্ষণ কি হচ্ছিল এসব? তোমার ব্রেন ক্যান্সার হয়েছিল আর আমাকে বলোনি, আর তো আবার সেটা মিথ্যা। সরি নীরব, আসলে আমি তোকে এসব বলতে চাইনি, যদি তুই আমাকে নিয়ে চিন্তা করিস তার জন্য। আর এখন তো আমি জানতে পেরেছি যে আমার কিচ্ছু হয়নি। কিন্তু মায়ের আপু যে এটা করতে পারে আমার এখনো বিশ্বাস হচ্ছে না। রাতে তিশা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আবির অফিস থেকে ফিরে এসে দেখে তিশা গভীর ঘুমে। আবির ফ্রেশ হয়ে গিয়ে তিশার পাশে শুয়ে পড়ে। আবিরের ঠান্ডা হাত তিশার খালি পেটে রাখতেই তিশা কেঁপে ওঠে। তিশা বুঝতে পারে যে এটা আবির ছাড়া আর কেউ না। জান, ঘুমিয়ে পড়েছো? আমি কিন্তু জানি তুমি জেগে আছো, তাই আর ঘুমের ভান করো না। উফ, জান তো, আর একটু ঘুমোতে দিন। এত সহজে তো তোমাকে ছাড়ছি না। আগে অনেক ঘুমিয়েছো, এবার না হয় একটু জেগে থাকো। তিশার বুঝতে বাকি রইল না আবির কি চায়। আবির আজকেও আবার তিশাকে নিয়ে পাড়ি দেয় সুখের এক রাজ্যে। এভাবে আবির আর তিশার দুষ্টু মিষ্টি ভালোবাসার দিনগুলো কাটতে থাকে। একদিন তিশা কলেজ থেকে বের হয়ে দেখে আবির রাস্তার ওই পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিশাকে আবির দেখেই হাত নাড়ায়। আবির তিশাকে ইশারা করে বলে আবিরের কাছে আসার জন্য, কিন্তু তিশা ইশারা করে না বলে আবিরকে, যাতে ও রাস্তা পার হয়ে আবিরের কাছে যেতে পারে। আবির অন্যদিকে মুখ ঘুরে তাকাতেই একটা বিকট আওয়াজ হয়। আবির সামনের দিকে তাকিয়ে দেখে তিশা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
তিশা রাস্তার কাছে যাওয়ার আগেই ওকে গাড়ি চাপা মারে। আবির গাড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারে কে তিশাকে গাড়ি চাপা দিয়েছে। আবিরের সাথে যে গার্ডরা ছিল তারা গাড়িটাকে ফলো করতে শুরু করে। আবির দৌড়ে তিশার কাছে আসে। তিশার চোখ ঝাপসা হয়ে আসছে, চারিদিকে অন্ধকার নেমে আসে। তিশা শেষবারের মতো আবিরের নাম নেয়। আবির দৌড়ে এসে তিশাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসে। তিশা, তিশা, চোখ খুলো প্লিজ। তিশা, শুধু চোখটা খুলে রাখো। আমরা হাসপাতালে চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। তিশা প্লিজ চোখটা খোলো। সুহেল, তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করো। তিশা জোরে একটা শ্বাস ফেলে চোখ মেলে তাকিয়ে দেখে আবিরের কোলে। তিশা, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তিশা একটা মুচকি হাসি দিয়ে আবিরের গালে হাত রাখে। আবির তিশার হাতটা ধরে, কিন্তু হঠাৎ করেই তিশার হাত নিচে পড়ে যায়। আবির তিশাকে জড়িয়ে ধরে বলে, তিশা। আবির হাসপাতালের করিডোরে বসে আছে, রক্তমাখা শরীর নিয়ে। এক এক করে সবাই হাসপাতালে আসে। নীরব আবিরের কাছে গিয়ে বসে। ভাইয়া, এসব কি করে হলো? আবির কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের লাল বাতিটার দিকে। তিশার মা আর বোন মিলে নামাজ পড়া শুরু করে দেয় তিশার জন্য। আবিরও মসজিদে গিয়ে তিশার প্রাণ ভিক্ষা চায় মহান আল্লাহ তাআলার কাছে। প্রায় 5 ঘন্টা পর তিশার অপারেশন শেষ হয়। ডক্টর, আমার স্ত্রী। সরি, আমরা আসলে ওনাকে। ডাক্তার নিজে কথাটা বলে শেষ করার আগেই আবির ডাক্তারের কলার চেপে ধরে বলে, সরি মানে কিসের সরি? আমি তো সরি শুনতে চাই না। ডক্টর, আমার স্ত্রীকে আমি সুস্থ চাই, ব্যাস এটাই আমার শেষ কথা। আর না হলে আমি শেষ করে দেব। নীরব গিয়ে আবিরকে আটকায়। ভাইয়া, তুমি শান্ত হও। কি করে আমি শান্ত হব তুই বল? আমার ভালোবাসা ওই বিছানায় শুয়ে আছে, আর আমাকে শান্ত হতে বলছিস? ভাইয়াকে আগে ডক্টর কি বলে শুনে। ডক্টর, আপনি বলুন বাবির কি হয়েছে? আসলে আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু উনি কোমাতে চলে গেছে। ঘুমাতে চলে গেছে মানে? কতদিন পর ওর জ্ঞান ফিরবে? জানি না, 1 মাসও লাগতে পারে, আবার 2-3 বছরও লাগতে পারে। মায়েরাকে আমি ছাড়বো না। আজকে ওর জন্য আমার তিশার এই অবস্থা। ওকে আমি জ্যান্ত মাটিতে পুঁতবো। ভাইয়া, তুমি কি বলছো এসব? মায়েরা কি এসব করছে নাকি? হ্যাঁ, ও এসব করেছে। আবির ফোন বের করে গার্ডদেরকে ফোন দেয়। ওকে ধরেছিস? না, আমরা ধরার আগেই পুলিশ ওকে ধরে ফেলেছে। কি? পুলিশে ধরলো কি করে? আসলে ওই জায়গাতে পুলিশও ছিল, আর পুলিশ সবটা দেখেছে যে এটা ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করেছে। আর এটা এখনও জানে গেছে যে আপনার স্ত্রীকেই গাড়ি চাপা দেওয়া হয়েছিল। ঠিক আছে। 1 সপ্তাহ পর তিশাকে বাড়িতে নেওয়া হয়। এই 1 সপ্তাহের মাঝে আদালত থেকে রায় বের হয়। মায়েরার যাবজ্জীবন কারাদণ্ড হয়। হাসপাতাল থেকে এনে তিশাকে আবিরের ঘরে রাখা হয়েছে। তিশাকে খেয়াল রাখার জন্য 4 জন নার্স রাখা হয়েছে। এই 1 সপ্তাহের মাঝে আবির নিজের প্রতি কোনো রকম খেয়াল রাখেনি। মুখে খোঁজা খোঁজা দাড়ি উঠে গেছে, চোখের নিচে খালি দাগ পড়ে গেছে। আবিরের জীবনটা পুরো বদলে গেছে। সারা রাত তিশার হাত ধরে একা একা বক বক করতে থাকে আবির। এভাবেই কেটে যায় 2.5টা বছর। এই 2.5 বছরে সবার লাইফ চেঞ্জ হয়ে গেছে। নীরব আর নিশারও বিয়ে হয়ে যায় ছোট করে। তিশার এই অবস্থার জন্যই ছোট করে বিয়েটা হয়। আবির এখন চোখে চশমা পরে। এই 2.5 বছরে মনে হচ্ছে যেন আবির আরো সুন্দর হয়ে গেছে, কিন্তু আবির নিজের প্রতি কোনো খেয়াল রাখে না তারপরেও আবিরের বডি ফিটনেস আগের মতোই রয়ে গেছে। একদিন নিশা তিশার হাত পা মুছে দিচ্ছে। এমন সময় নিশা খেয়াল করে তিশার বাঁ হাতের আঙুল নড়ে ওঠে। নিশা চিৎকার করে নার্সদের ডেকে আনে। নিশা তাড়াতাড়ি করে আবিরকে ফোন করে। আবির ফোনটা পিক করে। ভাইয়া, তিশা। তিশার কি হয়েছে? ও ঠিক আছে তো? হ্যাঁ ভাইয়া, ও ঠিক আছে, কিন্তু আপনি তাড়াতাড়ি বাসায় আসুন। আবির অফিস থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যত স্পিডে গাড়ি ড্রাইভ করা যায় তত স্পিডে আবির গাড়ি ড্রাইভ করে বাড়িতে আসে। আবির ঘরে ঢুকে দেখে চারিপাশে মানুষ দাঁড়িয়ে আছে। চারিপাশে এত মানুষ দেখে আবিরের কলিজা শুকিয়ে গেছে।
আবির বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তিশাকে দেখে। তিশা বিছানাতে হেলান দিয়ে বসে আছে। তিশা আবিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে নিশা আবিরকে দেখে সবাইকে ঘর থেকে চলে যেতে বলে। আবির তিশার কাছে এসে তিশার হাতটা ধরে কান্না শুরু করে দেয়। প্লিজ এভাবে কান্না করবেন না, আমি তো ঠিক আছি। আবির নিজেকে আর সামনে রাখতে পারেনি, তিশাকে জাপটে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তুমি জানো এই 2.5 বছর আমি কিভাবে কাটিয়েছি? এর মাঝে 2.5 বছর পার হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি। তুমি বুঝবে কি করে? তুমি তো চোখ বন্ধ করেছিলে। সরি, আর এমন করব না। এখন থেকে সবসময় আপনার পাশে থাকবো। আচ্ছা, এবার তো কান্নাটা থামান। পুরুষ মানুষের এত কান্না করতে নেই, বুঝলেন? বুঝেছি। আচ্ছা, আমাদের বেবি নেওয়ার প্ল্যানটা কি হলো? তুমি সবে সুস্থ হয়ে আমার কাছে ফিরেছো, এসব পরে চিন্তা করলেও চলবে। অন্যদিকে নিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে নীরা। কি করছেন? কেউ এসে যাবে তো। কেউ আসবে না, দরজা লক করা আছে। বলো তো এখন ভাইয়া আর ভাবি কি করছে? কি করছে? প্রেম করছে, তাই আমাদেরকেও তো করা দরকার। কচু প্রেম করছে আপু, সবে সুস্থ হয়েছে বুঝলে, তার মধ্যে এত প্রেম শুরু করবে না। কিন্তু আমার বউ তো সুস্থ, তাই না? তাহলে তো একটু প্রেম করাই যায়। এই না না, একদম না। নীরব নিশার ঠোঁটের নিচের ঠোঁট দুটো মিলিয়ে দেয়। রাতে তিশা আর আবির এক চাদরের নিচে বসে আছে, চাঁদের দিকে মুখ করে। আচ্ছা, আপনার খুব কষ্ট হচ্ছে না আমাকে ছাড়া থাকতে? কই না তো। কি কি বললেন? তার মানে আপনার আমাকে ছাড়া থাকতে কষ্ট হয়নি? আরে আরে আমার জানে তো, রাগ করো না। খুব কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে। সত্যি? তিশা আবিরের কপাল গালে কিস করে। আবিরের দিকে মুচকি করে একটা হাসি দিয়ে আবিরের ঠোঁটে তিশা নিজের ঠোঁট মিলিয়ে দেয়। তিশা সরে আসতে চাইলে আবির আরো কাছে টেনে নেয়। কিছুক্ষণ পরেই আবির তিশাকে ছেড়ে দিয়ে বলে, আজকের জন্য এইটুকুই থাক। তুমি এখনো সুস্থ হওনি ভালো করে। 2.5 বছর যখন অপেক্ষা করেছি, তখন আরো কয়েকদিন অপেক্ষা করতে পারবো। চলো ঘরে, বাইরে ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যাবে। আবির তিশাকে কোলে তুলে এনে বিছানাতে শুইয়ে দেয়। তিশা আবিরের বুকে মাথা রাখে। আজকে শান্তিতে ঘুমোতে পারবো আপনার বুকে মাথা রেখে। আবির তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে, তিশার কপালে কিস করে। এভাবে তিশা আর আবিরের আগামী দিনগুলো কাটতে থাকে। তিশা আর আবিরের মাঝে একজন নতুন ছোট্ট সদস্য আছে, যাকে নিয়ে আবির আর তিশা সারা দিন মেতে থাকে। সাথে নিশার শরীরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। বলতে গেলে রহমত বিলাতে সুখের বন্যা বয়ে বেড়াচ্ছে।